জামাত ইসলামী আমাদের প্রত্যাশার জায়গা। তাই জামাত ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে আমার বিনীত কিছু পরামর্শ। ১ নম্বর, তারা নিজের আসনের প্রতিটি বাজার এবং লোকালয়কে ১০০% চাঁদাবাজি মুক্ত এলাকা হিসাবে ঘোষণা করবেন। যে সমস্ত বাজারে বেশি চাঁদাবাজি হয়েছে গত ১৭ বছর, আমার বিশেষ অনুরোধ থাকবে প্রয়োজনে ওই বাজারের বিভিন্ন পয়েন্টে বিলবোর্ডে চাঁদাবাজি মুক্ত এলাকা তারা লিখে দিবেন এবং তারা এই কাজটুকু করে যদি সফল হন, যেমন ঢাকা শহরের কাউরান বাজার এলাকা, এই এলাকাতে আমাদের জামাত ইসলামীর এমপি সাইফুল আলম খান মিলন ভাই, আলহামদুলিল্লাহ তিনি সংসদ সদস্য। এই কাউরান বাজার হচ্ছে বাংলাদেশের চাঁদাবাজির আতুর ঘর। সবচেয়ে বেশি চাঁদাবাজি যেখানে হয় তার মাঝে অন্যতম জায়গা হচ্ছে কাউরান বাজার। যদি এই কাউরান বাজারকে চাঁদাবাজি মুক্ত করা যায়, এর প্রভাব তামাম বাংলাদেশে পড়বে এবং এই তেজগাঁওয়ের কাউরান বাজারের প্রভাবে প্রভাবিত হবে সারা ঢাকা শহর। আমরা আশা করছি এই প্রভাবে তামাম বাংলাদেশেই জামাত ইসলামীর সুঘ্রাণ, জামাত ইসলামীর সুবাতাস বয়ে যাবে। মানুষ যখন জানবে যে কাউরান বাজারে কোনো চাঁদাবাজি নেই, অন্য অন্য জায়গার লোকেরাও তখন প্রত্যাশা করবে, যদি মিলন ভাইয়ের মতো একজন এমপি আমরা পেতাম। দ্বিতীয় পরামর্শ, চাঁদাবাজি, মাদক বিক্রি এবং মাদক সেবন। বিভিন্ন এলাকার অফিসে ঘোষের লেনদেন অথবা যে কোনো ধরনের দুর্নীতি ঠেকাতে মাননীয় এমপিগণ অভিযোগ হটলাইন নামে তারা একটি অভিযোগ দেয়ার জায়গা চালু করার পরামর্শ দিচ্ছি এবং তাদের যে পার্সোনাল সেক্রেটারি থাকবেন, পিএস থাকবেন, প্রয়োজনে তার নাম্বার সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবেন অথবা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেবেন যে আপনাদের এলাকায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, যে কোনো ধরনের অপরাধ কর্ম সংগঠিত হলে আপনারা এই নাম্বারে ফোন দিয়ে জানাতে পারবেন। অভিযোগকারীর নাম ঠিকানা গোপন রাখা হবে এবং অভিযোগ পাওয়ার সাথে সাথে প্রশাসনকে সাথে নিয়ে এমপি মহোদয় যদি অ্যাকশানে যান, এর প্রভাবে প্রভাবিত হবে তামাম বাংলাদেশ ইনশাআল্লাহ। ৩ নম্বর পরামর্শ, প্রতি মাসে কমপক্ষে 2 দিন পাবলিক মিটিং অথবা পাবলিক গেট টুগেদার এই জাতীয় নামে নিজ আসনের গুরুত্বপূর্ণ স্পটে বসে সাধারণ জনগণের কথা শুনুন, তাদের সমস্যাগুলোর সমাধান করুন। মাসে 2 বার, যদি সময় না থাকে কমপক্ষে 1 বার এই কাজটি এলাকাতে করা আমি মনে করি খুবই প্রয়োজন। কারণ এমপিদেরকে লোকেরা নির্বাচনের সময় 2 মাস 3 মাস খুব কাছে পেয়েছে, কিন্তু এমন অসংখ্য এমপি আছেন যাদেরকে 1 বছরেও লোকেরা আর কাছে 1 বার পাবে না। বাংলাদেশ জামাত ইসলামীর এমপি মহোদয়গণের প্রতি আমার সদয় আবেদন যে আপনারা তাদের মতো দয়া করে হবেন না। আপনারা মাসে 1 বার কমপক্ষে, 2 বার পারলে ভালো, আপনার এলাকায় যাবেন, 1 দিন সময় দেবেন, মানুষকে জানিয়ে রাখবেন এদিন যেই কোনো ধরনের প্রবলেম নিয়ে আপনার সাথে সরাসরি কথা বলতে পারবে। আপনি সেখানে ডিরেক্ট চোখে চোখ রেখে একবারে সামনাসামনি বসে সমস্যাগুলো শুনবেন, আপনার সামর্থ্যের আলোকে সমাধানের উদ্যোগ নেবেন। প্রয়োজনে সেখানে ওসি সাহেবকে রাখতে পারেন প্রশাসনের টিওনো অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, এবং তারাও শুনে তারা সমস্যার সমাধানের উদ্যোগ নেবে। এইভাবে যদি এমপি সাহেবরা উদ্যোগ নেন তাহলে অফিস আদালতে ঘোষের লেনদেনও কমে যাবে, ওসি এবং টিওনোরাও কাজে তৎপর হবে। 4 নম্বর পরামর্শ, বিবাহ, সামাজিক অনুষ্ঠান এবং জানাজার নামাজে যত বেশি পারবেন অংশগ্রহণ করবেন। আপনাকে দাওয়াত না দিলেও চলে যাবেন, প্রয়োজনে না খেয়ে একটু ব্যস্ততা দেখাবেন। দাওয়াত যেহেতু দেয়নি বিয়ের অনুষ্ঠান, এজন্য সেখানে গিয়ে খাবার গ্রহণের প্রয়োজন নেই। আপনি চাইলে তাদেরকে না খেয়েও আপনি তাদের সাথে
একটু ভাব বিনিময় করতে পারেন। আপনার পক্ষ থেকে 500 টাকা খরচ করলেই একটা ক্রেস্ট উপহার হিসাবে আপনি নিয়ে যেতে পারেন। সে ক্রেস্টের মাঝে মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে বর কনের জন্য আমরা মোবারকবাদ, শুভেচ্ছা ইত্যাদি লিখে নিয়ে আপনি 500 টাকার একটা ক্রেস্ট খরচ করুন। এটার প্রভাব হবে সুদূর প্রসারী। এই ক্রেস্টটা তারা রেখে দেবে, তাদের সন্তানরা দেখবে, পুরা পরিবার 500 টাকার কাছে ঋণী হয়ে যাবে। আর দাওয়াত যদি দেয় তাহলে তো যাবেনই, সামর্থ্যের আলোকে নিশ্চয় বর কনের জন্য কিছু উপহারও নিয়ে যাবেন। আমার অতীত অভিজ্ঞতা থেকে বলছি, এমন এমপিকে আমি চিনি যিনি দাওয়াতে গিয়েছেন, সাথে নিয়েছেন 15 জন 20 জন। ওরা দাওয়াত দিয়েছে একজনকে, সাথে নিয়েছেন 20 জন 30 জন। এমপির সাথে তো কত নেতা থাকে, কত লোক থাকে, সবাইকে নিয়ে খেলেন, কিন্তু বর কনের জন্য সামান্য উপহারও দেননি। এটা পরে সমালোচনার জন্ম দেয় যে তিনি 20 জন নিয়ে খেয়ে গেলেন, 1000 টাকাও দিলেন না, অথবা একটা ছোট্ট বই উপহার দিলেন না। তা আমি বলবো অতিরিক্ত লোক সাথে নেবেন না প্লিজ, এতে করে সমালোচনার জন্ম হয়। আপনি যান, সাথে 2 জন 3 জনকে নেবেন, অন্যরা সাথে যাবে না। যদি দাওয়াত তারা কেউ দেয় যে আপনি যতজন পারেন নেন, তাহলে ভিন্ন কথা, এবং কিছু না কিছু উপহার দিয়ে তারপরে আসবেন। জানাজার নামাজে হাজির হয়ে যাবেন, লাশকে সামনে রেখে 2 মিনিট 3 মিনিট একটু ছোট্ট বক্তৃতা দেন, মানুষের কাছাকাছি যান। মানুষ আপনাকে এমপি হিসাবে পেয়ে তারা খুবই খুশি হবে, ধন্য হবে। তারা আগে আপনাকে পেত সাধারণ একজন মানুষ হিসাবে, এখন তারা আপনাকে পাবে একজন এমপি হিসাবে। তারা নিশ্চয়ই এমপি হিসাবে আপনাকে কাছে পেয়ে তারা আপ্লুত হবে। তারপর 5 নম্বর পরামর্শ, জুমার নামাজ নিজ এলাকার মসজিদে আদায় করার জন্য চেষ্টা করুন। প্ল্যান রাখেন 4 জুমা এলাকার 4টি মসজিদে পড়বেন। যাওয়ার আগে ইউনিয়নের চেয়ারম্যানকে জানিয়ে দিন, এলাকার আপনাদের স্থানীয় দায়িত্বশীলদেরকে জানিয়ে দিন। ওদিন সে মসজিদে এলাকার কর্মীরা নামাজ পড়ুক, এলাকার দায়িত্বশীলরা নামাজ পড়ুক, এবং সেখানে ইমাম সাহেবের অনুমতি নিয়ে, মসজিদের খতিব সাহেবের অনুমতি নিয়ে, নিশ্চয়ই অনুমতি নিতে হবে, এটা রাসূলের সুন্নাহ। কারো মিম্বারে গিয়ে কথা বলতে হলে নবীজি বলেছেন যেন তার সাথে অনুমতি নিয়ে কথা বলা হয়। কারো ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে হলে যিনি ইমাম তার থেকে যেন অনুমতি নেওয়া হয়। আপনি এমপি হয়েছেন, তাই আপনি পাওয়ার খাটিয়ে সেখানে জোর করে নামাজ পড়ানো দরকার নেই, জোর করে বক্তৃতা দেওয়া দরকার নেই। খতিব সাহেব খুতবা দেবেন, বক্তৃতা দেবেন, নামাজ পড়াবেন, এটা তার দায়িত্ব। হ্যাঁ, আপনি যদি আলেম হন, আপনার তেলাওয়াত বিশুদ্ধ হয়, আপনি ভালো আলোচনা করতে পারেন, তাহলে এমপি হিসাবে আপনার অধিকার আছে সেখানে কথা বলার। কারণ জুমার নামাজ পড়ানোর দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। রাষ্ট্রপ্রধান যখন পারবে না, তখন তার মনোনীত ব্যক্তি। এটা কিন্তু ফিকহার আলোচনা, এটাই হচ্ছে আমাদের ফতোয়া। এমপি হিসাবে আপনার অধিকার আছে, কিন্তু এখানে একজন চলমান খতিব যেহেতু আছে, তার থেকে অনুমতি নিয়ে মসজিদ কমিটিকে বলে আমার অনুরোধ থাকবে আপনি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সেদিন আলোচনা করেন। তেলাওয়াত যদি বিশুদ্ধ না হয় তাহলে আপনি নামাজ পড়াবেন না। তেলাওয়াত যদি বিশুদ্ধ হয় তাহলে আপনি অনুমতি নিয়ে সেদিন ইমামতিও করতে পারেন। লোকজন খুশি হবে যে আলহামদুলিল্লাহ আমরা এমন একজন এমপি পেয়েছি যিনি সমাজেরও নেতা, মসজিদেরও নেতা, সমাজেরও ইমাম, তিনি আমাদের নামাজেরও ইমাম। আমরা তো এমনটাই চাই, এমন বাংলাদেশে আমরা দেখতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী সংসদ ভবনের প্লাজায় যে মসজিদ আছে, ভিতরে যে মসজিদ আছে, জাতীয় মসজিদ আছে, সেখানে প্রধানমন্ত্রী ইমামতি করবেন। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই। আর যাদের তেলাওয়াত শুদ্ধ নয়, তারা আরবি শব্দে কোরআন পড়া দরকার নাই, আলোচনার মাঝে আরবি এবাদত পড়া দরকার নাই, হাদিসের এবাদত পড়া দরকার নাই। এগুলো সমালোচনার জন্ম দেয় যে আপনি পড়তে পারেন না, তারপরও পড়লেন, ভুলভাল পড়লেন। তখন মোবাইলের মাধ্যমে ছড়িয়ে যায় এবং রেকর্ড হয়, তখন ভিডিওর মাধ্যমে ছড়ায়া যায়। তখন আমরাও লজ্জা পাই যে আপনাদের দলের এমপি, আপনাদের দলের এত বড় নেতা, তিনি কোরআন শরীফ পড়তে পারে না বিশুদ্ধ, তিনি ভুলভাল পড়ে, হাদিস বলতে পারে না, ভুল হাদিস বলে। এই জন্য আপনি আরবি এবারতটা বলা দরকার নেই। তবে হ্যাঁ, যদি আপনার বিশুদ্ধ এবারত জানা থাকে নিশ্চয়ই বলবেন, যতটুকু জানেন ততটুকু প্রয়োজনে কাউকে শোনাবেন, একজন ভালো আলেমকে শোনাইয়া আপনার এটা ক্লারিফাই করে নেবেন। যদি ভুল থাকে ভুলটাকে পরিশুদ্ধ করে নেবেন। 6 নম্বর পরামর্শ, প্রতি বছর আপনার সংসদীয় আসনের জন্য সরকার থেকে প্রাপ্ত বরাদ্দ সাংবাদিক সম্মেলন করে
আপনি এলাকায় জানিয়ে দিন যে আমার এই বরাদ্দটা এসেছে, অমুক রাস্তার জন্য এত টাকা, অমুক প্রকল্পের জন্য এত টাকা, অমুক স্কুলের জন্য, মাদ্রাসার জন্য এত টাকা, আপনি এটা জানাইয়া দেন। যখন আপনারা বরাদ্দগুলো জানাইয়া দেবেন, তখন আপনার পাশের থানায় যে বিএনপির এমপি আছে, জাতীয় পার্টির এমপি বা অন্য দলের এমপি আছে, তখন মানুষ কিন্তু বুঝবে যে এই এমপির জন্য যদি এ বরাদ্দ থাকে, তাহলে পাশের থানায়ও নিশ্চয়ই বরাদ্দ আছে, দেশের টাকা লুটপাট করতে পারবে না। আপনারা প্রেশার গ্রুপ হয়ে কাজ করুন। আলহামদুলিল্লাহ, আমরা তো ৬৮ জন এমপি পেয়েছি এবার, বিশাল বহর, আল্লাহর শুকরিয়া। সাথে আবার জোটের অন্যরা আছে আমাদের সাথে। আমরা সবাই মিলে যদি এই ৭০টা, ৭১টা, ৭২টা এলাকাকে আমরা দুর্নীতিমুক্ত করতে পারি, চাঁদাবাজি মুক্ত করতে পারি, লুটফাট মুক্ত করতে পারি, তাহলে ৭০ আসনের প্রভাব পড়বে বাকি ২৩০ আসনে। পুরা বাংলাদেশ দেখবেন যে ইনশাল্লাহ একটি বৈপ্লবিক পরিবর্তনের অধীনে এসে যাবে। ৭ নম্বর পরামর্শ, আপনার সংসদীয় আসনের সকল ইউনিয়ন, সকল ওয়ার্ড এবং আপনার এলাকার পৌরসভা, এগুলোর জন্য যে বার্ষিক বরাদ্দ হয়, ওই বরাদ্দ ইউনিয়নের চেয়ারম্যানকে, ওয়ার্ডের কাউন্সিলরকে, পৌরসভার মেয়রকে অর্ডার দিয়ে বাধ্য করবেন যে তোমরা অফিসের সামনে বরাদ্দের তালিকা ঝুলিয়ে দাও এবং কাজের অগ্রগতি কতটুকু সেটাও ঝুলিয়ে রাখো। প্রতি ১ মাস ২ মাস অন্তর অন্তর কাজের অগ্রগতির নোটিশটা যেন চেঞ্জ করে মানুষকে জানাইয়া দেয় অত টাকা বরাদ্দ হয়েছে, অতটুকু কাজ হয়েছে। তাহলে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, মেয়র তারাও দেশের টাকা লুটপাট করতে পারবে না। এমপি সাহেব, এমপি মহোদয়, আপনি যদি সিরিয়াস হন, আপনার এলাকাকে নিশ্চয়ই আপনি পারবেন মাদক মুক্ত করতে, দুর্নীতি মুক্ত করতে, লুটফাট মুক্ত করতে। যেখানে মাদক ব্যবসায়ী আছে, আপনি গোয়েন্দাদের কাজে লাগান প্লিজ। কারা কারা মদ পান করে এটা খুঁজে বের করা কঠিন, এটা সহজ নয়, কারণ অনেকে ঘরের দরজা লাগিয়েও মদ পান করতে পারে, যেটা মানুষজন জানে না। কিন্তু মদের ব্যবসায়ী কারা, তাদের ব্যাপারে গোয়েন্দাদের খবর নেয়া ব্যাপার না। গোয়েন্দাদেরকে কাজে লাগান, মাদক ব্যবসায়ীদেরকে নোটিশ করুন। শপথ নিয়েছেন আজকে আলহামদুলিল্লাহ, আগামী ১ সপ্তাহের ভিতরে আপনি এই সিদ্ধান্ত নিন। গোয়েন্দাদেরকে, ওসি সাহেবকে কাজে লাগান, এরপরে ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, আপনার অধীনে তো অভাব নাই গোয়েন্দা সংস্থার। আপনি যেহেতু একটা আসনের সুপ্রিম অথরিটি, আপনি গোয়েন্দাদেরকে কাজে লাগিয়ে মাদক ব্যবসায়ীদের তালিকা সংগ্রহ করবেন, তাদের কাছে একটা চিঠি লিখে দেবেন আপনি সালাম দিয়ে, যে আমার আসনে মাদকের ব্যবসা চলবে না, আপনাকে প্রাথমিকভাবে আমরা জানিয়ে দিলাম, আমার পক্ষ থেকে এটা আপনার জন্য সতর্ক বার্তা। পরবর্তীতে যদি আপনি মাদক ব্যবসা করেন, আমি জানি গোয়েন্দার মাধ্যমে আপনাকে চুল পরিমাণ ছাড় দেয়া হবে না। এবং মাদক ব্যবসায়ীকে ধরে এটা ফেসবুকে দিয়ে দেবেন, এটা পত্রিকায় দিয়ে দেবেন, সাংবাদিকদের জানাইয়া দেবেন। যদি আপনার এলাকা মাদক মুক্ত হয়, এই প্রভাবে আপনার পাশের এলাকাও মাদক মুক্ত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। পরের পরামর্শ, প্রতি ১০০ দিন পর পর নিজ এলাকায় আপনার কাজের ফিরিস্তি তুলে ধরুন, আপনার কাজের অগ্রগতি এবং কাজ যেটা ঝুলন্ত এবং নতুন করে পরিকল্পনা কি, এ বিষয়ে আপনি ১০০ দিন পর পর এলাকায় গিয়ে, এখন তো আলহামদুলিল্লাহ মোবাইলের অভাব নাই, আপনারা জানান দিলে ইউটিউবাররা চলে আসবে, ক্যামেরা নিয়ে চলে আসবে, মোবাইলও তো এখন একটা ক্যামেরার ভূমিকা রাখে। পাবলিকলি এগুলো প্রচার করা একবারে সহজ। এবং জুমার যে খুতবা আপনি দিবেন, সেদিন এলাকার ইউটিউবারদেরকে জানায় রাখবেন, সাংবাদিকদেরকে জানায় রাখবেন। সাংবাদিকরা মসজিদে চলে যাক, তাদের ক্যামেরায় রেকর্ড করুক যে আমাদের এমপি চমৎকার খুতবা দেয়, চমৎকার আলোচনা করে। আপনি যখন জুমার দিনে খুতবা দেবেন, আলোচনা করবেন, বিশেষ করে আমি বলবো যে আমাদের যে কয়জন আলেম এমপি এবার আমরা পেয়েছি, এটা বাংলাদেশের নতুন সংসদের জন্য বড় মাপের একটি পাওয়া। ওই আলেম সাংসদেরা, সংসদ সদস্যরা, তারা নিশ্চয়ই প্রতি জুমায় ভিন্ন ভিন্ন জায়গায় খুতবা দেবেন। এবং সংসদ সদস্য যারা আছেন, নতুন করে খুতবা দিতেন আগে নির্দিষ্ট মসজিদে, আমার অনুরোধ থাকবে আপনি সে মসজিদের খুতবা ছেড়ে দিন, সেটা শুধু 1 জুমা রাখতে পারেন, বাকি 3 জুমায় আপনি অন্য অন্য জায়গায় খুতবা দিন। আপনার পুরা সংসদে আসনে শত শত মসজিদ, এ সংসদীয় আসনের বিভিন্ন মসজিদে আপনি খুতবা দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা,
আপাতত আমার পক্ষ থেকে জামাত ইসলামীর নতুন করে যারা এমপির শপথ আজকে নিয়েছেন তাদের প্রতি পরামর্শগুলো রইল। অনুরোধ থাকবে দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে জেহাদ ঘোষণা হবে। এই জেহাদে আপনারাই হবেন আমাদের নেতা। আল্লাহ তাআলা সততার সাথে, দক্ষতার সাথে, যোগ্যতার সাথে এবং ইনসাফ আদালতের সাথে আপনার আসনকে পরিচালনা করে আল্লাহ যেন আপনাকে সেরা এমপিতে পরিণত করে, বড় দায়িত্বশীলে পরিণত করে। আমরা যা প্রত্যাশা করছি, আমাদের প্রত্যাশার নেতা আল্লাহ যেন আপনাকে বানায়, সে তৌফিক আল্লাহ আপনাকে দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।